হু ইজ ইউর ফেভারিট, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড? 2015 50 ওভারের বিশ্বকাপের ফাইনালের পর আরও একটা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে তাসমান পারের এই দুই দেশ, এবং অনেকটা সিমিলার ক্যাটাগরিতে বা সিমিলার টাইম লাইনে এই দুটি দল কিন্তু ফাইনালে উপনীত হয়েছে। কে সেরা, সেরার লড়াইয়ে কে এগিয়ে থাকবে তা অবশ্যই ম্যাচ শেষেই বোঝা যাবে। তবে আজকে আমরা চেষ্টা করব এই দুটি দলের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে। টি-20 বিশ্বকাপে যমুনার পর্দার বিশেষ আয়োজন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট স্টেবল, পাওয়ার্ড বাই আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব রকিবুল হাসান। স্যার, আপনাকে স্বাগত এক্সপার্ট টেবিলে। ধন্যবাদ স্বামী। স্যার, আগামীকাল তাসমান সাগর পারের দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, তাদের শক্তিমত্তা কিংবা মাঠে খেলোয়াড় যে পারফরমেন্স সেটা আমরা দেখেছি, বাট প্রথমে জানতে চাই বা আপনার ফেভারিট কে? ভেরি ট্রিকি কোশ্চেন, আমার ফেভারিট কে? যেহেতু টি-20 খেলা এবং দু দলে কিন্তু দাপটের সঙ্গে সেমিফাইনাল দুটো জিতে এসছে, তবে এই মুহূর্তে নিউজিল্যান্ড একটা সেটব্যাক হয়েছে। তাদের একটা কনওয়ে, তাদের মেইন প্লেয়ার যে উইকেট কিপার ব্যাটসম্যান, একটা বিস্ফোরক ব্যাটসম্যান, সে খেলতে পারছে না। কাজে শক্তির দিকে তারা একটু পিছিয়ে গেছে। বাট অল সেড অ্যান্ড ডান, আমি জানি না, অস্ট্রেলিয়ার উত্থানটা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে অস্ট্রেলিয়া বোধহয় মোমেন্টাম পেয়ে গেছে। তো সেই দিক থেকে আমি কিছুটা হলেও এই ফাইনালে অস্ট্রেলিয়াকে মনে করছি তারা এগিয়ে থাকবে। আমরা এবার একটু ইন ডিটেল যেতে চাই, একেবারে ব্যাটিং অর্ডার থেকে শুরু করে বোলিং লাইন আপ, সেই জায়গায় দুটো দলের মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করতে চাই। একেবারে শুরুতে আমরা ওপেনিং দিয়েই শুরু করতে চাচ্ছি। মার্টিন গাপটিল এবং ডেভিড ওয়ার্নার, এই দুজনের মধ্যে তুলনামূলক যে পার্থক্যর জায়গাটা, সেটা আমাদের কাছে বেশ কয়েকটা পয়েন্ট আমরা নোটিস করেছি, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। প্রথমে ডেভিড ওয়ার্নার, তার ব্যাপারে যে বিষয়টা আমরা জানি যে তিনি অ্যাঙ্করশিপও প্লে করতে পারেন, সেই সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং এর একটা মিশেল তার রয়েছে। সৌদি এবং স্যান্টনারের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের একটা ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে। রিভার্স সুইচ হিটের মতো শট তার হাতে রয়েছে এবং ইনিংসটাকে ক্যারি করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, মার্টিন গাপটিল পাওয়ার প্লেতে যথেষ্ট আক্রমণাত্মক, তবে বাহাতি পেসের বিরুদ্ধে তার একটা বড় ধরনের দুর্বলতা দেখা গেছে এই টুর্নামেন্টে। লেগ স্পিনের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং তিনি করেছেন, কিন্তু অফ স্পিনের বিরুদ্ধে বেশ কশাস তাকে দেখা গেছে। স্যার, ওভারঅল দুজন প্লেয়ারের তুলনামূলক বিশ্লেষণ যদি শুনতে চাই আপনার কাছে, ডেভিড ওয়ার্নার এবং মার্টিন গাপটিল। ধন্যবাদ স্বামী। আপনার কথা থেকে কিন্তু একটা মোটামুটি একটা তুলনা বা একটা কম্পারিজন আমরা পেয়ে গেছি। কারণ ওয়ার্নারের কথা যদি বলি, ওয়ার্নার এমন একটা ব্যাটসম্যান, হি ইজ এন অ্যাকুমুলেটর, অর্থাৎ সে কিন্তু লম্বা ইনিংস খেলবে এবং একই সঙ্গে এই লম্বা ইনিংসের পেছনে সে কিন্তু তার স্ট্রাইক রেটটা সে সুন্দরভাবে মেনটেন করে। এবং একটা মজার জিনিস দেখবেন যে যারা যে মানুষগুলো দীর্ঘকায় নয়, খাটো, তাদের উপরে গ্র্যাভিটেশন পাওয়ার, মধ্যাকর্ষণ শক্তিটা বেশি কাজ করে। গাপটিল কিন্তু অনেক লম্বা, তার বডির ব্যালেন্স থেকে কিন্তু ওয়ার্নারের বডির ব্যালেন্স অনেক বেশি ভালো থাকবে উইকেটে। এটা হলো একটা সাইড আমি বললাম, যেটা একটু বৈজ্ঞানিক হয়ে গেল বা একটু একাডেমিক হয়ে গেছে। তো সেই দিক থেকে গাপটিলকে যদি আমি আনি, এখানে গাপটিল হলো এমন একটা বিস্ফোরক ব্যাটসম্যান, বাট এই টুর্নামেন্টে সে প্রচুর রান করেছে, কিন্তু ধারাবাহিকভাবে না, যখন খেলেছে। আর আপনি যখন বললেন তার দুর্বলতাগুলো, তো সেই দুর্বলতাগুলো আই এম শিওর দ্য ব্যাটসম্যান নোজ, যে ব্যাটসম্যানরা খেলেন তারা জানে। এখন তাকে কিভাবে মেলে ধরবেন বা সিচুয়েশনে কিভাবে নিজেকে অ্যাডপ্ট করবেন, এটা ডিপেন্ড করে। বাট বলার অপেক্ষা রাখে না, এই দুজন ব্যাটসম্যানই কিন্তু পাওয়ার প্লে 6 ওভারকে ক্যাপিটালাইজ করার জন্য একেবারে মুখিয়ে থাকবে। স্যার, উইথ ডিউ রেসপেক্ট, খুব বেশি উচ্চতা না থাকা সত্ত্বেও রকিবুল হাসান কিন্তু একটা সময় মাঠ মাতিয়েছে পাকিস্তান পিরিয়ডে। হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। যাই হোক, সেক্ষেত্রে আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। পরবর্তী আলোচনাটা দু ক্যাপ্টেনকে নিয়ে আসলে, এবং দুজন ক্যাপ্টেনের ক্ষেত্রে একটা বিষয় কমন, তা হচ্ছে দে আর নট ইন দেয়ার বেস্ট অফ ফর্মস। আমরা একটু তুলনামূলক আলোচনায় যেতে চাই। সেক্ষেত্রে অ্যারন ফিঞ্চ এবং কেন উইলিয়ামসনের মধ্যে এই বিশ্বকাপে আসলে কোন কোন জায়গায় তাদের শক্তিমত্তা বা দুর্বলতার জায়গা দেখা গেছে। কেন উইলিয়ামসনের ক্ষেত্রে যে বিষয়টা, স্ট্রাইক রোটেশনটা তিনি খুব ভালো মতো করেছেন এবং খুব কশাসলি তিনি স্টার্টটা করেছেন এই টুর্নামেন্টে। অফ স্পিনে বেশ স্ট্রং দেখা গেছে, তবে ভয়ের জায়গা যেটা, অ্যাডাম জ্যাম্পার বিরুদ্ধে খুব দুর্বল ট্র্যাক রেকর্ড কেন উইলিয়ামসনের। অন দ্য আদার হ্যান্ড, অ্যারন ফিঞ্চ পাওয়ার প্লেতে আক্রমণাত্মক স্টার্ট তিনি করার চেষ্টা করেছেন, কিন্তু সব ম্যাচ করতে পারেননি। ইনসুইংয়ে বেশ নড়বড়ে দেখা গেছে।
বাহাতি স্পিন এবং লেগ স্পিনে বেশ দুর্বল তাকে দেখা গেছে। স্যার, কেন উইলিয়ামসন এবং অ্যারন ফিঞ্চের মধ্যে তুলনামূলক পার্থক্য আপনার নজরে কি কি এসেছে? দেখেন, এটার উত্তর দেওয়ার আগে আমি এটা হিস্টোরিক্যাল ঘটনা আপনাদের সবাইকে বলতে চাই, শেয়ার করতে চাই। জি, একটা কথায় আছে, হিস্টোরিক্যালি নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা কিন্তু অলওয়েজ উইক এগেইনস্ট লেগ স্পিন, হিস্টোরিক্যালি। জি, এটা আজকে না, 50 বছর থেকে আরো বেশি। বা তারা সেখান থেকে বেরিয়ে আসছে, বাট সেই ধারাবাহিকতায় উইলিয়ামসনের কথা আপনি বললেন, সেটা হয়তো তার দুর্বলতাটা এটা রয়ে গেছে, বা অ্যাজ এ নিউজিল্যান্ড ব্যাটসম্যান। ফিঞ্চ, ইয়েস, ইজ এ বিগ পাওয়ার হিটার, শক্তিশালী, স্ট্রং, বাট দুজনের যদি স্কিলটা চিন্তা করি, কম্পেয়ার করি যাদের টেকনিক এবং স্কিল, মেন্টাল অ্যান্ড অ্যাপ্লিকেশন, ফিজিক্যাল অ্যাপ্লিকেশন, আমি কিন্তু উইলিয়ামসনকে এগিয়ে রাখবো। কারণ সে ইনিংসকে বিকজ তার ক্যারেক্টারিস্টিক্স, তার মানসিকতা খুব ভেরি ক্যালকুলেটিভ, খুব কুল একজন কাস্টমার, কুল ক্যাপ্টেন হিসাবে ভালো। ফিঞ্চ একটু মারকুটো, মারমুখী, যারা একটু বেশি মারকুটো মারমুখী হয় তাদের কিন্তু এটা তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আসে। তো সেই দিক থেকে এবং ক্লাস হিসাবে দুজনকে যদি ব্যাটসম্যান হিসাবে কম্পেয়ার করি, এটা ক্লিয়ারলি বলা যায় যে উইলিয়ামসন ওয়ে অ্যাহেড অফ ফিঞ্চ। বাট অন দ্য ডে কে কতটুকু নিজেকে অ্যাপ্লাই করতে পারবে বা সময়ের সঙ্গে নিজেকে মেলে ধরতে হবে, সেটা এখন দেখার বিষয়। দুজন খেলোয়াড়ের ব্যাপারে দুটো দলই বেশ কিছু ট্যাকটিক্যাল গ্যাম্বলিং করেছে। প্রথমত আমি যদি বলি ড্যারেল মিচেল, তাকে টপ অর্ডারে ব্যাটিং করানো, সেটা একটা ট্যাকটিক্যাল গ্যাম্বলিং। ইভেন মিচেল মার্শ, তাকেও মিডল অর্ডার থেকে টপ অর্ডারে অস্ট্রেলিয়া গত ম্যাচে আমরা দেখেছি ব্যাটিং করিয়েছে। এই দুজনের তুলনামূলক আলোচনা করতে চাইলে আমাদের নজরে যে পয়েন্টগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত ড্যারেল মিচেলকে যে বিষয়টা দেখা গেছে, তিনি ইনিশিয়ালি অ্যাঙ্কর রোল প্লে করতে পছন্দ করেন, দেন তিনি ইনিংসটাকে ফ্লারিশ করেন। শর্ট বলে খুব দুর্দান্ত, এই আবুধাবি, দুবাই কিংবা শারজার পিচে শর্ট বলে খুব দুর্দান্ত পারফর্ম করেছেন। ফুল লেন্থের বলগুলোতে তাকে দুর্বল দেখা গেছে। অফ স্পিনার এগেনস্টে বেশ সতর্কভাবে তিনি ইনিংস স্টার্ট করেছেন। মিচেল মার্শের ক্ষেত্রে দেখা গেছে পেসের বিরুদ্ধে খুব ভালো টাইমিং, স্পিনের এগেনস্টে তিনি পজিটিভ ইন্টেন্টে ব্যাটিং করেছেন, বাট টাইমিং করতে পারেননি। বেশ কিছু লুজ শট তিনি খেলেছেন, ইভেন ফলস শটের পার্সেন্টেজটা তার স্পিনের এগেনস্টে অনেক বেশি। স্যার, ড্যারেল মিচেল এবং মিচেল মার্শ, দেখেন, এগুলো হলো স্ট্র্যাটেজিক প্ল্যান। বিশেষ করে এই বড় টিমগুলো তারা সবসময় কিন্তু দল নির্বাচন, ব্যাটিং অর্ডার ঠিক করা, এই সব কিছুতে ফ্লেক্সিবল থাকে। তারা অপোনেন্টের স্ট্রেংথটা দেখে, তারা দেখে নিজের স্ট্রেংথটা কি, তাদের নিজের স্ট্রেংথ অনুযায়ী অপোনেন্টের স্ট্রেংথকে মোকাবেলা করার জন্য কি ধরনের ব্যাটিং দরকার, ব্যাটিং অর্ডারটা কিভাবে হবে। এবং এটাও ঠিক যে যখন ইনিংস চলতে থাকে তখন যদি আর্লি উইকেট পড়ে তখন কিছু চেঞ্জ করতে পারে, বা উইকেট না পড়লে তখন তারা নিচের দিকে একটা মারকুটো ব্যাটসম্যান, পাওয়ার হিটারকে তারা সামনে পাঠায়। এই ক্ষেত্রে যেটা হয়েছে, একটা অসাধারণ একটা টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন বলি, তাদের বিচক্ষণতার পরিচয় আমরা পেয়েছি। আপনি দেখেন নিউজিল্যান্ড যে জিনিসটা চেয়েছে সেটা সে করতে পেরেছে। কি চেয়েছে, যে মিচেলকে হিসেবে নিয়ে আসলো, যে ওপেনিং ব্যাটসম্যান যে নিউজিল্যান্ডের, যে ম্যান অফ দ্য ম্যাচ হলো, তার দায়িত্বটা ছিল একটা লম্বা ইনিংস খেলা। এবং একজনকে যদি আপনি টি-20-তে আপনার ওপেনারদের মধ্যে 1-2-র মধ্যে একজন লম্বা ইনিংস খেলতে পারে, নাথিং লাইক দ্যাট। অ্যান্ড সে যেহেতু মিডল অর্ডার থেকে উপরে আসছে, কাজে তার ওই পাওয়ার হিটিং ক্যাপাসিটিটা আছে, যেটা তার পরবর্তীতে আমরা দেখলাম। সিমিলারলি মিচেল মার্শ, এ কিন্তু ভেরি ফ্লেক্সিবল ব্যাটসম্যান। সে যে কোনো নাম্বারে উপরে, টপ অর্ডার, মিডল অর্ডার, মিডল অর্ডার বলবো না, ভেরি ভেরি অর্গানাইজড, এবং একটা কি বলবো অলরাউন্ড শর্টস খেলার একটা প্লেয়ার, এবং খুব কনফিডেন্ট ব্যাটসম্যান একদম। তো এই দুজনকে নিয়ে কিন্তু দুই টিম একটা, আপনি বলেছেন গ্যাম্বলিং, আমি গ্যাম্বলিং শব্দটা খুব খারাপ লাগে, বাজিকর বাজিকর গন্ধ পাওয়া যায়, তো ওইটা নাই বললাম। তো সেটা মনে হয় যে ইটস এ ট্যাকটিক্যাল একটা আকুমেন, মানে একটা চমৎকার একটা সিদ্ধান্ত বা প্ল্যান আমরা দেখতে পেয়েছি এই দুই টিমের মধ্যে। ওয়েল, পয়েন্ট টু বি নোটেড স্যার। আপনার কাছ থেকে শুধুমাত্র তো ক্রিকেট খেলা না, অনেক শব্দ চয়নের জায়গাগুলো অনেক কিছু শেখার রয়েছে, এই শব্দটা আত্মস্থ করে নিলাম। অন দ্যাট নোট, আমরা আরও দুজন প্লেয়ারকে নিয়ে একটু কম্প্যারিজন করতে চাই। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটো দলেই সিমিলার কাইন্ড অফ রোল।
মার্কাস স্টয়নিস এবং জিমি নিশাম, তাদের ক্ষেত্রে কোন বিষয়গুলো দেখা গিয়েছিল সেগুলো আমরা প্রথমে দেখতে চাই, দেন আমরা স্যারের সঙ্গে আলোচনা করব। জিমি নিশামের ক্ষেত্রে যে বিষয়টা দেখা গিয়েছে এই পার্টিকুলার টুর্নামেন্টে, পেসের বিরুদ্ধে খুবই স্ট্রং, ইভেন স্লক শটগুলো খুব ভালো পেসের এগেনস্টে করেছেন, ফুল লেন্থের বলগুলো কিংবা ইয়র্কার লেন্থের বলগুলোতে বেশ পারদর্শিতা, ডানহাতি অফ স্পিনে বেশ দুর্বলতা দেখা গিয়েছে জিমি নিশামকে। অন্যদিকে মার্কাস স্টয়নিস পেসের বিরুদ্ধে তিনিও স্ট্রং, অফ স্পিনে পারদর্শী, তবে বাহাতি স্পিন এবং লেগ স্পিনার এগেনস্টে ফলস শট খেলার প্রবণতা তাদের দুজনে রয়েছে। স্যার, জিমি নিশাম এবং মার্কাস স্টয়নিস দুজনেই কিন্তু গেম চেঞ্জার এখন পর্যন্ত এই টুর্নামেন্টে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভ থেকে। তাদের মধ্যে কে এগিয়ে আছে আপনার দৃষ্টিতে? এই দুজনকে আমি জিমি নিশামকে একটু এগিয়ে রাখবো, বিকজ তার এই টুর্নামেন্টে সে কিন্তু স্টয়নিস কিন্তু খুব একটা সবগুলো ম্যাচে হি ওয়াজ নট ইন ফর্ম, এবং একটা ম্যাচও খেলেও নাই বোধহয়, যে ওখানে সে টিমের বাইরে ছিল। বাট লাস্ট ম্যাচে সে যে খেলাটা খেলেছে সেটা তার প্রতিভার প্রমাণ দিয়েছে। সে যে আইপিএল এ কেন পিকড হয়, কেন তাকে নেয়, অকশনে কেন তাকে নিতে যায় সব টিম, ইজ ভেরি স্ট্রং। এবং সে লাস্ট ম্যাচও সেটা আমরা দেখলাম, টুক হিজ টাইম, সময় নিয়েছে এবং সিচুয়েশন নিড করে যখন তাকে গিয়ার চেঞ্জ করা দরকার সে করেছে উইথ ফুল পাওয়ার। সে জিমি নিশাম সেটা, এবং তার যে শর্টস গুলো আছে, রিভার্স সুইপ বললেনই বলে, এখানে রিভার্স সুইপ বা সুইচ শটে রিস্ক এলিমেন্ট অনেক বেশি থাকে, এটা থাকবে। উইলিয়ামসনও দেখবেন একটা ম্যাচে আউট হয়েছে এই শটটা খেলতে যাই, তো এখানে রিস্ক নিবে ভার্সন। আর দুজনকে যদি আমি 1-to-1 হেড টু হেড যদি কম্পেয়ার করি, আমি খুব একটা পার্থক্য বের করতে পারছি না, বাট ইটস অলমোস্ট ইকুয়াল। বাট তারপরেও পার্থক্যটা হয়ে যায় যখন নাকি তাদের পারফরমেন্সটা বিভিন্ন ম্যাচের পারফরমেন্সে, ছোট পারফরমেন্স হোক বা বড় পারফরমেন্স হোক, ওটার ইম্প্যাক্টটা ওই টিমের ফলাফলে কতটুকু কাজে লেগেছে, ওই ছোট ছোট জিনিসগুলো দেখে কিন্তু আমরা বলি। কারণ এরা অনেক সময় পুরো বিশ্ববাড়ি খেলায় পুরো ব্যাটিং করার সুযোগও পায় না, হয়তো একজন 3 ওভার ব্যাটিং সুযোগ পেয়েছে, যেটা নিশাম পেয়েছে নিউজিল্যান্ডের এই জিমি নিশামের কথা বললেন, এবং সে কাজে লাগিয়েছে অসাধারণ ব্যাটিং। তো সিমিলারলি ইট গোস স্টয়নিসের ব্যাপারও এটা প্রযোজ্য। তো সেই দিক থেকে আমি বলবো যে খুব একটা পার্থক্য করা যাবে না, বাট স্ট্রং ফিজিক্যালি মনে হয়েছে আমার কাছে স্টয়নিসকে, যে দেখতে শুনতে হৃষ্টপুষ্ট, অ্যাবসলিউটলি অস্ট্রেলিয়ান, মানে রিয়েল অস্ট্রেলিয়ান ওরকম। স্যার, অন দ্যাট নোট একটা ব্রেকের সময় আমাদের হয়ে গেছে অলরেডি, আমরা ব্রেকের পর এই ব্যাপারগুলো নিয়ে আরো আলোচনা করবো, আরো বেশ কয়েকটা বিষয় নিয়ে অবশ্য কথা বলার রয়েছে। দর্শক, ঠিক এই পর্যায়ে ক্লেমন প্রেজেন্টস এক্সপার্টস টেবিল পাওয়ার্ড বাই আকিজ তাকা ফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ছোট্ট একটা বিরতি নিচ্ছে। আবারও স্বাগত, আপনারা দেখছেন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্টস টেবিল পাওয়ার্ড বাই আকিজ তাকা ফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব রকিবুল হাসান। আমরা আলোচনা করব এই পর্যায়ে ইশ সৌদি এবং অ্যাডাম জাম্পাকে নিয়ে, দুটো দলের দুজন লেগ স্পিনার, এবং এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে লেগ স্পিনে সবচেয়ে বেশি স্ট্রাগল করতে দেখা গেছে, তাদের গড়টা মাত্র 11। অন দ্যাট নোট আমরা একটু কম্প্যারিজনটা দেখে নিই, ইশ সৌদি এবং অ্যাডাম জাম্পা তারা কিভাবে প্রোগ্রেস করেছেন এই টুর্নামেন্টে। ইশ সৌদি খুব কম গুগলি করেছেন এই টুর্নামেন্টে, ইভেন সব লেগ স্পিনারদের মধ্যে সবচাইতে কম গুগলি ইশ সৌদির। ব্যাক অফ দ্য হ্যান্ড স্লাইডার তার অন্যতম প্রধান অস্ত্র, এবং এর মাধ্যমে ম্যাক্সিমাম উইকেট তিনি নিয়েছেন। ডেথ ওভার্সে ম্যাথিউ ওয়েড এবং স্টয়নিসকে আটকাতে ভূমিকা রাখতে পারেন, কারণ লেগ স্পিনার এগেনস্টে ওয়েড এবং স্টয়নিসের ট্র্যাক রেকর্ডটা একটু খারাপ। অ্যাডাম জাম্পা, তাকে অলমোস্ট প্রত্যেকটা ম্যাচ টানা 4 ওভার বোলিং করিয়েছে ক্যাপ্টেন ফিঞ্চ। বাহাতির বিরুদ্ধে অনেক ভ্যারিয়েশন রয়েছে অ্যাডাম জাম্পার। কেন উইলিয়ামসনের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ডটা অনেক সমৃদ্ধ, জোরের উপর তিনি বল করতে পারেন, অল কাইন্ডস অফ ভ্যারিয়েশনস অ্যাডাম জাম্পার মধ্যে রয়েছে। স্যার, ইশ সৌদি এবং অ্যাডাম জাম্পা, আমি মনে করি দুজনের মধ্যে তুলনামূলকভাবে জাম্পা ইজ মোর এক্সপেরিয়েন্সড, কারণ অনেক বেশি খেলছে, অনেকদিন দিয়ে খেলছে, এবং অস্ট্রেলিয়ান কন্ডিশনে সে ওখান থেকে, যেখানে একটা ফাস্ট বোলারদের একটা স্বর্গরাজ্য অস্ট্রেলিয়া, সেখানে বেরিয়ে আসছে একজন লেগ স্পিনার, যদিও শ্যানওয়ার্ন ওখান থেকে আসছেন। বাট সৌদির ব্যাপারটা আর যদি ধরি, আপনি বলে গেছেন সৌদি গুগলি কম মারে, দুসরা কম মারে, অর্থাৎ এটাতে কি প্রমাণ করেছে, সে হি ওয়ান্টস টু বি অন দ্য স্টিক, ইউ মিস আই হিট।
আর ভ্যারিয়েশন অতটা করতে চায় না, বাট দুজনের একটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজটা হলো সুদীপ, বিকজ অফ হিজ হাইট। সে বেশ লম্বা এবং স্ট্রেট আর্ম বোলিং করে আমরা দেখবো আমরা উপর থেকে, সে হি গেটস এ বাইট, বল পিচিং এর পরে বল ক্যান ক্যারি অ্যান্ড ইট ক্যান আপ অ্যান্ড হিট দ্য টপ অফ ইউর ব্যাট উপরে। বাট যেটা নাকি লেগ স্পিন যেটা এসে করবে, জাম্পা করবে, ওইখানে বলটা পিচিং এর পরে খুব একটা হাইটে আসবে না, বাট তার বুগলি তার টপ স্পিন বা লেগ স্পিন এবং তার আপনি বললেন যে লেফট আর্ম ব্যাটসম্যানদের এগেন্সে তার যে লেন্থ ওভার দ্য উইকেট, রাউন্ড দ্য উইকেট এসে এবং তার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে এই টুর্নামেন্টে কিন্তু তার নিজের অবস্থানকে অনেক সুদৃঢ় করে রেখেছেন। তো ইট উইল বি এ টেস্ট অফ রিয়েল কি বলবো যে পোটেনশিয়াল, বাট এখানে অভিজ্ঞতার দিক থেকে জাম্পা ডেফিনেটলি এগিয়ে থাকবে, কারণ অনেক খেলেছেন, বেশি খেলেছেন, বড় বড় সিরিজ খেলেছেন, যতটা সদি খেলেছে বলছে আমার মনে হয়। বাট দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা বোলার যদি অনেক সময় উইকেট পেয়ে যায় আর্লি বা রিদমে চলে আসে, তখন কিন্তু এটা একটা অন্যরকম চিত্রপট সামনে চলে আসতে পারে। স্যার, থিওরিটিক্যালি মিচেল স্যান্টনারের কোনো প্রতিপক্ষ আসলে অস্ট্রেলিয়া টিমে নেই, অর্থাৎ কোনো লেফট আর্ম স্পিনার খুব সম্ভবত খেলবে না। অ্যাস্টন এগারকে মনে হয় না তারা বেস্ট 11-এ খেলাবে, বাট মিচেল স্যান্টনারের ট্র্যাক রেকর্ডটা এগেনস্ট ডেভিড ওয়ার্নার খুবই পোর। যদি ডেভিড ওয়ার্নার ক্যারি থ্রু করে যান টিল দ্য মিডল ওভার্স, মিচেল স্যান্টনার কতটুকু ইম্প্যাক্টফুল হতে পারেন? দেখেন, স্যান্টনার ইজ এ লেফট আর্ম স্পিনার, ঠিক আছে, তার ইজ টল, ইজ কোয়াইট ওকে, বাট ডেভিড ওয়ার্নার ইজ এ লেফট আর্ম ব্যাটসম্যান। একটা লেফট আর্ম ব্যাটসম্যানের এগেনস্টে একটা রাইট আর্ম অফ স্পিন বোলার ইজ মোর এফেক্টিভ, কারণ সেটা তার লেফট আর্ম ব্যাটসম্যানের জন্য লেগ ব্রেক হয়ে যায়, অর্থাৎ বল লিভিং দ্য ব্যাটসম্যান। বাট একটা লেফট আর্ম বোলার যখন ফিঙ্গার স্পিনার বল করে একজন লেফট আর্ম ব্যাটসম্যানকে, আমরা সবাই জানি বল কামস ইনটু হিম, এবং তার খুব কম ফুটওয়ার্কে, লেস ফুটওয়ার্কে তার ব্যাটিং সে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে করতে পারে। যদি ওয়ার্নারের মতন ক্লাস ব্যাটসম্যান হয়, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয়, তাহলে তো আরো বেশি স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলবে। আনলেস স্যাটনার বা তার মতন লেফট আর্ম স্পিনার অন্য অন্য টিমে যারা আছেন, তারা খুব চিন্তা ভাবনা করে লাইনের লেন্থ বজায় রেখে এবং কোন জায়গাটায় লেন্থ বল করবেন, ব্যাটসম্যানের হাইট দেখে, ব্যাটসম্যানের রিচটা দেখে, কতটুকু সে আসে, তার স্ট্রাইকটা কত বড়, অনেক কিছু হিসাব করে একটা বোলার বল করে। তো এখানে আমি আমি কেন জানি আমার মনে হচ্ছে যে স্যাটনার যত লেফট আর্ম ব্যাটসম্যান যারা আছে অস্ট্রেলিয়ান টিমে, খুব একটা তাদের উপরে প্রভাব ফেলতে পারবে কিনা আমার সন্দেহ আছে। বাট দেন আই মে বি রং, প্রেডিকশনস নট অলওয়েজ কাম ট্রু। এই হলো আমার বক্তব্য। দুজন বাঁহাতিকে নিয়ে একটা কনফিউশন সবার মধ্যে কাজ করে যে কে আসলে সেরা, কারণ দুজন অনেকাংশে একই ক্যাটাগরির বোলার, ট্র্যাক রেকর্ডও সমৃদ্ধশালী, একজন মিচেল স্টার্ক, একজন ট্রেন্ট বোল্ট। তাদের এই টুর্নামেন্টের প্রোগ্রেসটা কীভাবে হয়েছে সেই জায়গায় কম্প্যারিজনটা দেখতে চাই, তারপর আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ট্রেন্ট বোল্ট, তাকে দেখা গেছে পাওয়ার প্লেতে বেশ বড় বড় সুইং তিনি আদায় করতে পেরেছেন নতুন বলে দুদিক থেকেই। গুড লেন্থে বেশিরভাগ সংখ্যক বল তিনি পাওয়ার প্লেতে পিচ করাতে চান, ডেথ ওভার্সে গিয়ে ম্যাক্সিমাম সংখ্যক বল তিনি ইয়র্কার করতে চান, কিন্তু লাস্ট দুটা ম্যাচে অ্যাকুরেট ইয়র্কার খুব একটা করতে পারেননি, যে কারণে তাকে ডেথ ওভার্সে মার খেতে হয়েছে। মিচেল স্টার্ক পাওয়ার প্লেতে ইয়র্কার ট্রাই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। গাপটিলের বিরুদ্ধে মিচেল স্টার্কের সবচাইতে সমৃদ্ধশালী ট্র্যাক রেকর্ড। 8 থেকে 12 নম্বর ওভারে তাকে প্রত্যেকটা ম্যাচে সেকেন্ড স্পেলে দেখা গেছে, তখন তিনি খুব হার্ড লেন্থটা ইউজ করতে চেয়েছেন এবং ডেথ ওভার্সে ইয়র্কারে মনোযোগী হয়েছেন। সো ট্রেন্ট বোল্ট এবং মিচেল স্টার্ক, তাদের দুজনকেই দেখা গেছে ম্যাক্সিমাম টাইমে 3টা স্পেলে বোলিং করতে। এবং ধন্যবাদ আপনাকে। এই দুজন বোলারই এলো দুইটা টিমের, দুইটা ক্যাপ্টেনের, ফিঞ্চ এবং উইলিয়ামসনের বড় অস্ত্র, এবং তাদের 4টা ওভারকে তারা হয়তো 2টা স্পেলে বা 3টা স্পেলে করাবে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ওপেনিং হয়তো করাবেন, এবং আপনি খুব রাইটলি বলেছেন যে বোল্ট কিন্তু নিউ বলে আপনি দেখেন এগেনস্ট লাস্ট ম্যাচ সে যেভাবে উইকেটটা নিল একটা সুইং করে, মানে রিয়েলি কামস অন টু দ্য ব্যাটসম্যান। তো ইটস ভেরি ডিফিকাল্ট, মানে আমরা আগের ম্যাচগুলো দেখেছি তারা, এবং উইকেটও পেয়েছে এই টুর্নামেন্টে অনেক। তো হি হ্যাজ দ্যাট ন্যাক। নিউ বলটাকে তখন সে বলে এয়ার দেয়, উপরে বল করে, বাট বলের উজ্জ্বলতা যত চলে যায়, তো যেতে থাকে, তখন কিন্তু সুইংটা কম হবে, তখন কিন্তু দে হ্যাভ টু থিঙ্ক আদারওয়াইজ, অনেক চিন্তা করেন। বাট দুজন কিন্তু একজন
অনেক একটু অস্ট্রেলিয়ান স্টার্ককে যদি বলি একটু লম্বা বেশি হবে, তার একটা উইকেটের বাইটটা সে বেশি পাবে, বাট দেন দুজন কম্পেয়ার করলে দেন ইকুয়ালি গুড মানে বোলার, মানে এনি ক্যাপ্টেন, পৃথিবীর যে কোনো টিমে যে কোনো ক্যাপ্টেন তাদের যে দুজনকে টিমে নেওয়ার জন্য সবসময় উদ্গ্রীব থাকবে। ওরকম প্লেয়ার একটা টিমে নিউ বলটা যে শেয়ার করবে থাকবে। তো এই ম্যাচে প্রেশার থাকবে। লাস্ট ম্যাচে আপনি দেখবেন যে বোল্ট কিন্তু খুব একটা ভালো প্রেশার নিতে পারে নাই, বা প্রেশার কেন খারাপ ওই বোলিংটা তার আমরা দেখি নাই। আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপেও দেখেছি যেটা নাকি নিউজিল্যান্ড হেরে গেল 19-এ, সে বাউন্ডারি লাইনের উপরে ক্যাচটা সে ইচ্ছা করলে নিতে পারতো। ওই 6টা যে না ওটা অন্য ফিল্ডার হলে বা হয়তো নিত। ওখানে হয় কি টেনশন কাজ করে। তো বোল্টের ভিতর একটা এখন কোনো ওকে যদি আপনি দেখেন ওর পার্সোনাল লাইফ বা টিমের সঙ্গে থাকে, হি হ্যাজ এ সামথিং ভেরি চাইল্ডিশ একটা এখনো আছে, বাট নট স্টার্ক। স্টার্ক এবং অস্ট্রেলিয়ান সবসময় ইজ এ ভেরি ট্রু প্রফেশনাল। দে হেট টু লুজ, তারা হেট করে হারাকে। বাট নিউজিল্যান্ড কিন্তু হাসি মুখে অনেক কিছু গ্রহণ করে নেয়। তো এইটাই কিন্তু ওই বলি না আমি সবসময় যে প্রত্যেকটা জাতির দেশের একটা টেম্পারামেন্ট আছে, জাতিগত টেম্পারামেন্ট। এটা কিন্তু প্রতিফলিত হয় তাদের চাল চলন, আচরণবিধি, খাওয়ার স্টাইল সবকিছুর মধ্যে। এই ক্ষেত্রে কিন্তু স্যার আশা করছি দর্শকরা আপনার পয়েন্টটা বুঝতে পেরেছেন। আমাদের সময়টা একেবারে শেষ হয়ে গেছে, আমরা অলরেডি 1 মিনিট ওভারে চলে গেছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার থটগুলো শেয়ার করার জন্য, এবং লেটস হোপ ফর দ্য বেস্ট ফর দ্য মেগা ফাইনাল। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট স্টেবল পাওয়ার্ড বাই আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।